এবং তারপরে তারা আসলে নিয়েছে, বড় অপরচুনিটি করে নিয়েছে যখন, তারা। হ্যাঁ, বড় করে যখন ঘটনাটা আরও ছড়িয়ে পড়লো, মানে সেটি হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ডের পর, মানে আমি আসলে ঘটনার পরিক্রমার দিকে আসছি, তা সেখানে জি। সেখান থেকেই আসলে বিশালভাবে ক্ষোভ ছড়িয়ে পড়লো যখন সেই ফুটেজটা আমরা দেখলাম যে কিভাবে নিরস্ত্র আবু সাইদকে উপর পুলিশ গুলি করলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে 15 মিটার দূরত্ব থেকে একবার না একাধিক গুলিতে আসলে রাবার বুলেটে তিনি নিহত হলেন। এবং তারপর মানে প্রথমে হচ্ছে পুলিশ গুলি করলো কেন, আচ্ছা সেটা করলো, পুলিশের দায়। তারপরে আসলাম যেই এফআইআর হলো পরে, সেখানে দেখা গেল জামাত বিএনপি শিবিরের নেতাকর্মী এবং অজ্ঞাত 2-3 হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো। ময়নাতদন্তের রিপোর্টে আসলো যে পুলিশের ছড়া গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে। তারপরে 17ই জুলাই মানে ঘটনার পরদিন মাননীয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কথা বললেন, তিনি বললেন সরকার অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, আন্দোলন প্রসঙ্গে অনেক কথা বললেন, কিন্তু সেখানে একবারও আবু সাইদের কথা বললেন না। আপনি কি মনে করেন এই বিষয়গুলো মানে যেটির কথা আপনি বলছিলেন যে মনকে বিষিয়ে তোলা, আবেগকে কাজে লাগানো, এই বিষয়গুলো, এই প্রশ্নবোধক চিহ্নগুলো কি অনেক বড় হয়ে দাঁড়ায়নি? এগুলোর কি কোনো সদুত্তর আছে? আপনি যে বিষয়টি বললেন না, আপনি মানে পুরো জিনিসটা ব্যাখ্যা করে ওইটার বেসিসে প্রশ্নটা তুলছেন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ওই 16 তারিখের পরে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, হ্যাঁ। এবং সেদিন কিন্তু উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন যারা, কিন্তু শুধু আবু সাইদ না, আরো আরো 5 জনের মৃত্যু হয়েছিল, আপনার যদি মনে থাকে। কিন্তু কারো নাম বলেননি। হুম। হ্যাঁ, এবং ঢাকা কলেজের ছাত্রলীগের একটা ছেলে, তারও সেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল 16 তারিখে। হুম। 6 জনের একজন ছিল। উনি কারো নাম বলেননি। উনি কি করেছেন, উনি সকলের পরিবারের প্রতি উনি ওনার শোক প্রকাশ করেছেন, কন্ডোলেন্স এক্সপ্রেস করেছেন, এবং উনি ওনার উদ্বেগের কথা জানিয়েছেন যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, অথচ আমরা তাদের দাবির সাথে একমত হয়ে তাদের জন্য ফাইট করছি। এবং উনি তাদেরকে আশ্বস্ত করলেন যে আদালতের প্রক্রিয়া আমরা তোমাদের দাবি দাবি তোমরা তোমরা স্যাটিসফাইড হবা, তোমরা এটা তোমাদের যেটা চাচ্ছ সেটা তোমরা পাবা। শিক্ষকদেরকে, অভিভাবকদেরকে উনি আবেদন জানালেন যে উনি খুবই উদ্বিগ্ন যেভাবে মৃত্যুগুলি হচ্ছে, প্রাণগুলি ঝরে যাচ্ছে, যে উনি কিন্তু মনে করছেন যে তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করলেন, এবং তাদেরকে একটা সিকিউরিটির মধ্যে রাখার জন্য উনি আবেদন জানালেন। তো এবং একই সাথে উনি বলে দিলেন যে উনি একটা জুডিশিয়াল কমিটি করে দিবেন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করার জন্য। তো ওনার পুরো বক্তব্যের মধ্যে তো সব কথাই উনি বলেছেন, কোনো কিছু তো বাদ রাখেননি, প্রত্যেকটা কথা কিন্তু উনি বলেছেন। হ্যাঁ, এখন আমি যেটা মনে করি যে তারপরেও একটার পর একটা ঘটনা এমন ভাবে আনফোল্ড করা শুরু করলো, তারপরে তো 19 তারিখ আসলো। 19 তারিখে যে ঘটনাটা ঘটলো, আপনার সেতু ভবন থেকে শুরু করে, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন থেকে শুরু করে, ডেটা সেন্টার, মেট্রো রেল, এটা মানে যেভাবে, তারপর বিটিভিতে আক্রমণ, ভিতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেওয়া, ভিতরে লোকজন 200-র উপরে কর্মচারী আটকে গেছিল, তাদের সব আগুনে পুড়ে মারা যাওয়ার অবস্থা হয়েছিল। তো এই বাস্তবতাগুলি তো একটার পর একটা আসলো, এবং আরো মৃত্যুর ঘটনা হওয়া শুরু করলো। তখন তো উনি ইউনাইটেড নেশনস কে ইনভাইট করলেন ইনভেস্টিগেশনে আসার জন্য, মানুষকে আশ্বস্ত করলেন। আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা, তাদের ফরেন্সিক এক্সপার্ট আনা, আমরা চেয়েছিলাম একটা প্রপার ইনভেস্টিগেশন হোক। কিন্তু এইটা যেভাবে আপনার টেনশনটা ক্রিয়েট করা হচ্ছিল একের পর এক করে, আপনার ক্যাজুয়ালিটি বাড়ানো, মানে মৃত্যুর উপর দিয়ে আরো যত যত মৃত্যু হবে তত ত্বরান্বিত করা যাবে শেখ হাসিনার পতন, ব্যাপারটা ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যখন মৃত্যুর খবরগুলি আসতো, আমরা কিন্তু পুরা, কি বলবো আপনাকে, মানে আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে পড়তো এক একটা মৃত্যু। কারণ আমরা তো তখন সরকারে, আমরা তো জানি যত ক্যাজুয়ালিটি হবে তার দায় আমাদের। এবং আমরা বুঝতে পারছি যত ক্যাজুয়ালিটি হবে তত টেনশন বাড়বে, তত কিন্তু মানুষের মন বসিয়ে যাবে। কাজে মৃত্যুগুলি কাদেরকে বেনিফিট করেছে, কারা এই মৃত্যুর উপর দিয়ে আপনার কোটা আন্দোলন থেকে এক দফায় গেল শেখ হাসিনার পতন নিশ্চিত মৃত্যুগুলো করা এখন ত্বরান্বিত করে। নিঃসন্দেহে বলা চলে যে এখন যদি এরকম মৃত্যু না হতো তাহলে হয়তো সরকার পতন হতো না, এই সরকার আসতো না। এখন হয়তো এরকম, এক্স্যাক্টলি, কিন্তু যদি এক্স্যাক্টলি। সরকার টিকে যেত তাহলে তো মৃত্যুগুলোতে আপনারাই বেনিফিটেড হতেন, মানে টেকার জন্যই এরকমটা চলতো। না, 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 আমি বুঝতে পারলাম না আপনার কথাটা। মানে সরকার টিকে গেলে আমরা কি করে বেনিফিটেড হতাম সরকার মৃত্যুগুলোর জন্য? আন্দোলন দমানোর জন্য সরকারকে কিছু কৌশল নিতে হয়েছে, আমরা পুলিশকে গুলি করতে দেখেছি, পুলিশ ভ্যান No. থেকে লাশ ফেলতে দেখেছি, মানে এই ঘটনাগুলো আমরা ভিডিও মানে শোনেন, একদম ফুটেজ দেখেছি। বাস্তবতা কি, হাইপোথেটিক্যাল কথা বলতে লাভ নাই। সরকার তো টিকে নাই, হুম। তার মানে সরকার তো পড়ে গেছে। টেকার চেষ্টা তার তো মানে করেছি। বেনিফিশ, না না, সেটা তো অন্য জিনিস, বাট টিকে তো নাই। তার মানে বেনিফিশিয়ারি কে মৃত্যুগুলোর? আমরা কি বেনিফিশিয়ারি হলাম? আমরা তো হই নাই। বাস্তবতাটা কি?
হাইপোথেটিক্যাল এটা হলে কি হতো ওইটা নিয়ে আমরা নিশ্চয়ই, কথা কিন্তু বলে না, টেকার চেষ্টায় বাস্তবতা আপনারা হচ্ছে সফল হলে বেনিফিশিয়ারি নো কে হতো? নো, না না, এটাই তো আপনি হাইপোথেটিক্যাল কোশ্চেন, হ্যাঁ। যদি হতেন তবে কি হতো, এই কথা বলে তো লাভ নাই। আপনারা কখন রিয়ালিটিতে বুঝলেন কি আপনারা হতো সফল হবেন না? আপনারা এই কথাটা আমি নিশ্চয়ই সেই পরে 5ই আসছি, জুন বা 16 তারিখে বোঝেন নাই। সেটাতে পরে, সেটাতে পরে আসছি। কিন্তু আমার কথা হচ্ছে বাস্তবে কি হয়েছে, তার মানে মৃত্যুর বেনিফিশিয়ারি কি হয়েছে, আমরা কি হয়েছি? না। আমরা কি হয়েছি? আমরা হইনি, থ্যাংক ইউ। তার মানে এই মৃত্যুর বেনিফিশিয়ারি কে হয়েছে? যারা কোটা থেকে এক দফা আন্দোলনে গেছে, শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে পেরেছে এবং আমাদের পতনটা নিশ্চিত হয়েছে, তারাই তো বেনিফিশিয়ারি হয়েছে। এটা তো বাস্তবতা। এবং আপনার এবার হাইপোথেটিক্যাল কোশ্চেনে আসি, যদি ধরেন আমাদের সরকার পতন না করে টিকে যেতাম, তারপরও আমরা বেনিফিশিয়ারি হইতাম না। কারণ যতগুলো মৃত্যু ঘটনা হয়েছে এগুলোর কিন্তু তদন্ত আমাদের করতে হতো। একটা সরকার ক্ষমতায় থাকলে সে দেশের ধরেন যে কোনো বাস্তবতায় একটা রায়ট হলো, যুদ্ধ হলো, যাই হলো, মানুষের মৃত্যু হলো, এটা কি কোনো সরকার কখনো এটা বেনিফিশিয়ারি হতে পারে? এটা কখনোই হতে পারে না। কিন্তু ধরেন এটা ধরেন যখন সবসময় হেফাজতে নেগেটিভ। ইসলামের আন্দোলন হয়েছিল তখনও এরকম কিছু প্রাণহানির ঘটনা ঘটেছিল, যদিও সংখ্যাটাকে হয়তো নো পরবর্তীতে বাড়িয়ে বলা হয়েছে বা নো একটা বিষয় থাকতে নো পারে। নো কিন্তু নো নো সেখানে নো সরকারকে তো এই অবস্থানে যেতে হয়েছে। সরকার তো নো 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 মানে আন্দোলনকে বিভিন্ন সময় দমন করবার জন্য। হেফাজতে যে ঘটনাটা ঘটেছে ওখানে 4 জনের মৃত্যু ঘটেছে এবং একজনেরও পুলিশের গুলি বা অন্য কোনো লেথাল ওয়েপনে ঘটেনি। প্রচুর লোক ছিল, সারাদিনে বিভিন্ন জন হিট স্ট্রোক বিভিন্ন কারণে মারা গেছে, 4টা ডেড বডি পাওয়া গেছে, এর বেশি একটা ডেড বডিও কেউ দেখাতে পারেনি। এবং ওখানে কোনো লেথাল ওয়েপেন ইউজই করা হয়নি, সবগুলোই সাউন্ড গ্রেনেড ছিল। এবং যখন সাউন্ড গ্রেনেড দিয়ে ওইটা তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হচ্ছিল, ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে শুরু করে বিভিন্ন টিভি লাইভ দেখিয়েছে এটা। কাজে এটা নিয়ে অ্যাম্বিগুইটি ক্রিয়েট করা কিছু নাই, তারপরে আসলে লাইভ এটা তখন একেবারে বাজে বন্ধও কথা। করতে হয়েছে। একটু আমি একটু সেই জায়গাটিতেও যাই কাকে যে বন্ধ করতে হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে তো পুরো লাইভ দেখা গেছে, কোথাও বন্ধ করতে হয়নি কাউকে। এই সময়ে এসে আমাদের যে সবার বন্ধ কাছে করার খবরটা আছে, ঘটনাটি হ্যাঁ ঘটলো বলেন। সেই বিষয়ে কি একটু বলবেন? আচ্ছা, আরেকটা কথা একটু শুনে আসি, পুলিশের ভূমিকার কথা। আপনি বলছিলেন যে আসলে বেনিফিশিয়ারি কে হলো আর কে হতো, এই বিষয়ে যেহেতু আমাদের একটা আলোচনা চলছিল, সেই ব্যাখ্যাটা আমি আওয়ামী লীগের অনেকের বা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ নেতাকর্মী অনেকের কাছ থেকে জানবার চেষ্টা করছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেনের যে ভিডিও ফুটেজটা আমরা দেখেছি 43 সেকেন্ড সম্ভবত বা 47 সেকেন্ডের, সেখানে উনি বলছেন যে গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। এই কথাটা তিনি এই রিপোর্টটা করছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সেখানে পুলিশ প্রধান দাঁড়িয়ে আছেন, পুলিশের কর্মকর্তারা আছেন। এই ব্যাখ্যাটা আপনারা কিভাবে বলবেন, যেটা আসলে কি হয়? না না, এটা তো আমাদের ব্যাখ্যার কিছু নাই, এটা তো পুলিশই ব্যাখ্যা দিয়েছে, এটা কি আপনার কাছে যায়নি? একটু স্পষ্ট করবেন। আচ্ছা, এটা আপনাকে তাহলে আমি আরো পুরো জিনিসটা আরো পাঠিয়ে দিব রেফারেন্স সহ। এখন ছোট্ট করে বলি, এটা কিন্তু যেটি হয়েছিল যে যে পুলিশদের সদস্যদেরকে ধরে হত্যা করে উল্টো করে ঝুলে রাখা হয়েছিল, এবং ঝুলে রাখার পরে যারা এই কাজটা করেছিল জঙ্গি কায়দায়, তারা এখানে ঘিরে রেখেছিল ওই জায়গাটা। তো ওই যে পুলিশ সদস্যদের পরিবার এবং বাবা মা, তারা যখন জানতে পারে, তারা তখন চেয়েছিল যে তাদের অ্যাটলিস্ট ডেড বডিটা যেন তারা পায়। তখন পুলিশের একটা ট্রুপসকে পাঠানো হয়েছিল ডেড বডি উদ্ধার করার জন্য, এবং তখন এরা এটাকে ঘিরে রেখেছে। একেবারে জঙ্গি, এরা কিন্তু পুরো জঙ্গি, এরা কেউ ছাত্র না, আন্দোলনকারী না, দেয়ার অল জঙ্গি। এবং সেইখানে তারা এই ডেড বডি গুলো উদ্ধার করতে যে ঘটনাটা ঘটে তারই একটা বিবরণ উনি দিচ্ছিলেন। এরা যে তো সবাই আপনাকে জঙ্গি, আমি পরে, এই তথ্যটা আপনারা কিভাবে নিশ্চিত হন? এই যে আপনি ওই যে যতটুকু তথ্য পেয়েছেন তার আগে পিছে আরো কি হয়েছিল, সেই তথ্যগুলো আপনাকে আমি পাঠাবো, তখন আপনি বুঝতে পারবেন এটা কিভাবে জঙ্গি কিভাবে পেলাম। কারণ যে কায়দায় পুলিশগুলোকে হত্যা করা হয়েছে, যেভাবে হত্যার পরে ঝুলে রাখা হয়েছে, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটার মধ্যে প্রত্যেকটা তাদের অ্যাকশনে জঙ্গিদের কিছু সিগনেচার আছে, সেই সিগনেচার গুলি ছিল, সেগুলো পুলিশের ব্যাখ্যাতে কিন্তু এসছে, সেইভাবে এটা বোঝা যাচ্ছে। হুম, এই হচ্ছে বিষয়। আর যে পুলিশ ভ্যান থেকে আমরা যেভাবে দেখলাম লাশ ফেলা হচ্ছে, মানে খুবই একটা নির্মমভাবে, এই কাণ্ডগুলো খুব পুলিশি কাণ্ড, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেশের মানুষের প্রতি স্বাভাবিকভাবে এরকম করার কথা। না না, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। এবং সেই কারণেই তো দেখুন, যখন একটা আপনি আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা কথা বলছি, তাদেরকে অ্যাড্রেস করছি, কোর্টের আদালতের প্রক্রিয়ার মাধ্যমে এটা সলভ করার চেষ্টা করছি। এর মধ্যে যখন আন্দোলনকে বেগবান করার একটা চেষ্টা আমরা দেখছি, এর মধ্যে ভায়োলেন্স দেখছি, এগুলো দেখছি, আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি, জ্বালাও পোড়াও দেখছি, এই বাস্তবতায় যে ক্লাশগুলি হচ্ছে, সেই ক্লাশের ফলে যে ধরনের ক্যাজুয়ালিটি গুলি হচ্ছে এবং মানুষের আবেগকে যে আবার উস্কে দেওয়া হচ্ছে, এই সব কিছু যে হচ্ছে, তার মধ্যে কোন ঘটনাটা কোথায় কিভাবে হয়েছে, কোথায় লফুলি হয়েছে, কোথায় আনলফুলি হয়েছে, কোথায় ন্যায় ভাবে হয়েছে, কোথায় অন্যায় ভাবে হয়েছে, এই জিনিসগুলি বিচার করার জন্যই, এই জিনিসগুলি তো বের করার জন্যই আপনার তদন্ত করতে হবে।
সেই জন্যই তো আমরা আপনার জুডিশিয়াল যেটা ইনকোয়ারি যে কমিটিটা আমরা করেছিলাম, জি, সেই কিন্তু এই জন্যই তো মাননীয় তথ্যগুলো হয়তো প্রধানমন্ত্রী ইনকোয়ারিতে অনেক কিছুই বের জাতিসংঘকে হয়ে আসতো, কিন্তু হ্যাঁ আমাদের সাবেক ডিবি হারুন হিসেবে পরিচিত হারুনুর রশিদ, তিনি একটা ইন্টারভিউ বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতে মিটিং হতো, ব্রিফিং হতো, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, এনএসআই, ডিজিএফআই চিফরা থাকতেন, পুলিশ প্রধান থাকতেন, তিনিও গিয়েছেন কয়েকটিতে, এবং সেখানে সিদ্ধান্ত হতো কি হলো দিনে, কি হবে, এই বিষয়গুলোতে সিদ্ধান্ত হতো। মানে তখন কি আসলে সিদ্ধান্ত নিয়ে পুলিশ এইরকম ভূমিকায় ছিল? আমি আপনার এই প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি। মানে এই পুলিশকে যেই ভূমিকায়, পুলিশের ভূমিকা খুবই সমালোচিত হচ্ছে এখনো পর্যন্ত। শোনেন, আপনাকে একটু বলি পুলিশের ভূমিকা কি হবে, এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। কিন্তু পুলিশের ভূমিকা কি হবে এটা আইন এবং সংবিধানে বলা আছে। পুলিশ কি করতে পারবে কি করতে পারবে না এটা নিয়ে আপনার আলাদাভাবে নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই। কোন পরিস্থিতিতে পুলিশ কি করবে কি করবে না, এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সকল দেশে হুম। এবং অন্যান্য দেশেও যেমন পুলিশ আইনের মধ্যে অপারেট করে, কখনো কখনো আইনও ভাঙে, তখনই ইনকোয়ারি করে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কাজেই এই আপনি যে রেফারেন্সটা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে আলোচনা, সেই আলোচনা হতো যে আন্দোলনের নামে সন্ত্রাস এবং ভায়োলেন্সের ম্যাগনিটিউড কত, কি হচ্ছে না হচ্ছে, কিভাবে মোকাবেলা করে, কিন্তু ভূমিকা নিয়ে তো আলোচনা করার কিছু নাই। এটা না, তো নিশ্চয়ই বলা সেই আছে আন্দোলন আইনে এবং মানে মোকাবেলা করার কাজটা তো প্রাথমিকভাবে পুলিশেরই ছিল, হুম, অতএব পুলিশের হুম। ভূমিকা তো নিশ্চয়ই তো আলোচনা। সেটাই বলছি, না না, ভূমিকা তো আইনে বলা আছে, স্ট্র্যাটেজি নিয়ে আলাপ হবে কিন্তু ভূমিকা নিয়ে তো আলাপ হবে না। ভূমিকা তো বলা আছে। আপনি তো ধরেন কিভাবে একটা তা প্রয়োগ করছে, শান্তিপূর্ণ সেই আন্দোলন, আইনের প্রয়োগটা কিভাবে করছে, ব্যত্যয় হচ্ছে কিনা, সেটাও তো নিশ্চয়ই হ্যাঁ, মানে আলোচনার সেটা জায়গায় তো আসে। ইনকোয়ারি, সেটা ইনকোয়ারির মধ্যে আসবে। হুম। প্রয়োগে ব্যত্যয় হচ্ছে কিনা, এটা আইন ভাঙা হচ্ছে কিনা, এটা ইনকোয়ারিতে আসবে, যে কারণে প্যারালালি জুডিশিয়াল কমিটি করে ইনভেস্টিগেশন করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা আপনাকে আমি একটা জিনিস বলি, মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে ডেকেছিলেন না? ডেকেছিলেন কিনা? হ্যাঁ, হ্যাঁ। ডেকেছিলেন তো। তো মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতিসংঘকে ডেকেছিলেন? আমরা কেন ডেকেছিলাম? আমাদের যদি কোনো কিছু হাইড করার থাকতো, আমরা যদি জানতাম যে আমরা এমন কিছু করেছি, তাহলে আমরা কেন জুডিশিয়াল কমিটি করব? আমরা তো নর্মাল পদ্ধতিতে ইনভেস্টিগেশন জাতিসংঘকে করতাম। আপনারা সহযোগিতা করবেন, মানে জাতিসংঘ পুরো তদন্তটা নো, জাতিসংঘ করবে তেমনটা না। পুরোটাই করবে। আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে এখন কথা বলে জেনে নেন, ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা অ্যাকনলেজ করেছে, ইয়েস আমরা তাদেরকে সেই যে ডেকেছি, একটা ব্রিফিং পুরোটাই তারা শুনেছিলাম, করবে। নাইমুল ইসলাম খান ছিলেন, সেই ব্রিফিং করছিলেন তখন, আপনি আমরা না, আপনি শুনেছিলাম যে এটাকে আসলে। মিস ইন্টারপ্রেট করছেন সেটাকে। আমি আপনাকে স্পেসিফিকলি এখন বলে দিচ্ছি, জাতিসংঘ পুরো তদন্ত করে, আমরা তাদের সহযোগিতা করব, জাতিসংঘ করবে। আচ্ছা। এবং শুধু সেটা না, আপনাকে আরো বলে দিচ্ছি, এই তদন্তে আমরা বিদেশি আরো সংস্থার গুলো থেকেও ফরেনসিক এক্সপার্ট যারা আছে তাদেরকেও আনার কথা ভাবছিলাম। তো উই হ্যাড নাথিং টু হাইড। আমরা চাচ্ছিলাম ইম্পার্শিয়ালি যে যেখানে যার যতটুকু দোষ, সেই জিনিসটা আইডেন্টিফাইড হোক এবং সেভাবে বিচারের মাধ্যমে এটা এটা একটা জাস্টিস হোক। নিশ্চয়ই সেটা এবং তো যে কারণে তদন্ত মাননীয় হবে, প্রধান, পরের একটা বিষয়, রিপোর্ট আসবে এবং তারপরে হ্যাঁ, ব্যবস্থা হবে, কিন্তু দিনে হ্যাঁ, দিনে যেই ঘটনাগুলো ঘটছে, এটা সরকার দায়িত্বে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, পুলিশের যে ভূমিকা আপনি সেখানে। আপনি দিনে দিনে যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলো তো দিনে দিনে কন্ট্রোল করতে পারবেন। দিনে দিনে যে এখানে যত ধরনের ভায়োলেন্স হবে, ধরেন এটা আপনি কিভাবে করবেন বলেন? একটা বিল্ডিং এ আক্রমণ করা হলো, ধরেন সন্ত্রাসী কায়দায়, একটা টেলিভিশন ভবন আক্রমণ করে ভিতরে ঢুকে গেল 500, 600, 700 লোক, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে 60 জন, কিছু করতে পারছে না, ঢুকে যে আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়ে ভিতরে ধরেন আরো 7-8 মানে 50-60 জন লোক আছে কর্মচারীরা, তারা আগুনে পুড়ে মারা যাবে। এই সময় আপনি কি ইনকোয়ারি টিম বসিয়ে তারপর সিদ্ধান্ত দিবেন? না, নিশ্চয়ই এরকম একটা নিশ্চয়ই। সিচুয়েশন তাহলে তো একদমই। এরকম সিচুয়েশন গুলি তো ছিল, ওইগুলোর জি। ভিতর দিয়ে তো যেতে হয়েছে, যে ওই মুহূর্তে ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য কি করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই কাজে সেটা ওই একটা জরুরি বাস্তবতাটা পরিস্থিতি কিন্তু মোকাবেলায় পুলিশকে ভূমিকা রাইট, নিতেই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটি যেমন একদিকে সত্যি, তেমনি নিরস্ত্র আবু সাইদকে যেভাবে গুলি করা হয়েছে, প্রিজন মানে পুলিশ ভ্যান থেকে যেভাবে লাশ ফেলানো হয়েছে, এই বিষয়গুলো, এগুলো এরকমও অনেকগুলো ঘটনা আসলে গণমাধ্যমের সামনে আসে, দুটোই আমাদের সামনে আছে। অ্যাবসলিউটলি। এটা আপনি যে ঘটনাগুলি পরে বললেন সেটারই তো সমাধান হচ্ছে ইনকোয়ারি। সেটার জন্য তো জাতিসংঘকে ডাকা, সেটার জন্য তো বিদেশি সংস্থাগুলোকে ডাকা, এবং সেটার জন্য তো ওদেরকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশের সদস্যগুলোকে যারা যারা এগুলোর মধ্যে ইনভলভ ছিল। সেটার জন্য তো প্রাথমিক অ্যাকশন গুলো নেওয়া হয়েছে। দেখেন আমেরিকার মতন দেশে পুলিশ কি আইনের ব্যত্যয় ঘটিয়ে ঘটায় ঘটায় অনেক বেআইনি ঘটনা। ভাবে করে না? তো এখন সেইটার তো আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আপনার কাজ হলো এরকম ঘটনা ঘটলে সেটাকে তদন্ত করে বিচারের আওতায় আনা। সেই কাজে কোন জায়গায় সরকার অনীহা দেখেছে বা স্টেপ নেয়নি? প্রত্যেকটা স্টেপই তো মাননীয় প্রধানমন্ত্রী সরকার নিয়েছিলেন, কোথাও তো কোনো অনীহা ছিল না। সেটি আসলে মানে
একদিন ঘটলো, পরের দিন ঘটলো, পরের দিন ঘটলো, তারপরে সব একসাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সেখানে আসলে কেন ওই সময়গুলো ঘটনাগুলো ঘটে যাচ্ছিল একের পর এক, কেন সেই তো সময় প্রত্যেকদিন দায়িত্বগত অবস্থায় সরকার ঠেকাচ্ছিল না? প্রত্যেক দিনই আপনার মনে হয় প্রত্যেক দিনই ব্যবস্থা নিতে হবে, মানে তদন্ত করে করে? নিশ্চয়ই তদন্ত করে করে ব্যবস্থা নিতে না কিভাবে হলেও করবেন এটা যেন না ঘটে এজন্য আপনি? নিশ্চয়ই সরকারকে কোনো একটা ব্যবস্থা নিতে হবে, সরকার দায়িত্বে আছে। সেই ব্যবস্থা তো সরকার নিয়েছে। তারা যে বলেছে যে তারা কোটা বাতিল চায়, আমরা তো তাদেরকে অ্যাড্রেস করে বলেছি হ্যাঁ আমরা তো কোটা কোটা বাতিল করছি। তো আমরাই কোটা বাতিল করেছিলাম, আমরাই আবার কোটা বাতিল করার জন্য হাইকোর্টে আমরা সর্বোচ্চ আদালতে অ্যাপেলেট ডিভিশন লড়াই করছি, সেটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা তাদের মুখপাত্রদের সাথে বসে আলাপ করেছি না, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, সেই ব্যবস্থা তো আমরা নিয়েছি। কোন জায়গায় আমাদের ব্যবস্থা ঘাটতি ছিল? ওই যে বলছিলাম কিন্তু যে তারপরও পুলিশ যদি যে ভূমিকাগুলো আমরা পুলিশকে তারপর দেখেছি। না তারপরও যদি আপনি একটা ষড়যন্ত্র অংশ হিসেবে এই ভায়োলেন্স চাপায় দেন এবং মানুষকে মানে মৃত্যুর আপনি ডেড বডি যদি আপনি মানে আরো বাড়াতে থাকেন মানুষ মন বিষানোর জন্য, তখন আপনি কি করবেন? আমরা তো সেখানে ব্যর্থ হয়েছি, আমি সেটা তো আপনাকে শুরুতেই কিন্তু বলে দিয়েছি। জি।